গুড আফটারনুন সকলকে। আজকে আমরা ডেমোগ্রাফির পরবর্তী যে দুটো কোশ্চেন বাকি ছিল সেই দুটো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এফেক্টস অফ পপুলেশন এক্সপ্লোশন ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে ইন্ডিয়াতে জনবিস্ফোরণের প্রভাব কী সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী কোশ্চেন থাকবে যে ডেমোগ্রাফির বিভিন্ন স্টেজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমত পপুলেশন এক্সপ্লোশন ব্যাপারটা কি সেটা জানতে হবে। পপুলেশন এক্সপ্লোশন মানে হচ্ছে জনবিস্ফোরণ বাংলায়, অর্থাৎ জনঘনত্ব, জনসংখ্যা সব কিছুই বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, প্রথম মুদ্রা কথা হচ্ছে এটাই, জনবিস্ফোরণ মানে জনবসতি একদম বেড়ে গেছে। ইন্ডিয়ায় তো এখন জানো খুবই একদম ভাইটালস একটা পর্যায়ে পৌঁছে আছে। তো ডেফিনিশনে কি বলছে, পপুলেশন এক্সপ্লোশন রেফার্স দ্য সাডেন অ্যান্ড র্যাপিড রাইজ, সাডেন হবে হঠাৎ করে, আর র্যাপিড রাইজ ইন দ্য সাইজ অফ পপুলেশন, অর্থাৎ একটা পপুলেশন একটা নির্দিষ্ট সাইজে ছিল, সেটা প্রতিনিয়তই ডেথ রেট, বার্থ রেট, হয়তো ডেথ রেট কম হচ্ছে, বার্থ রেট বেশি হচ্ছে, অর্থাৎ ন্যাটালিটি মর্টালিটির থেকে বেশি হচ্ছে। সেই কারণেই কী হচ্ছে না, এই এত পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে। এ ড্রাস্টিক গ্রোথ, ড্রাস্টিক অর্থাৎ হচ্ছে ইনক্রিজিং হচ্ছে, ইন পপুলেশন বিয়ন্ড নর্মাল মানে নর্মালের থেকে পেরিয়ে যাচ্ছে, মানে ছেড়ে যাচ্ছে, একদম লিমিট ছেড়ে যাচ্ছে, ইজ কল্ড পপুলেশন এক্সপ্লোশন। তাহলে দুটো ডেফিনিশন এখানে বলা হলো, একটা পপুলেশনের সাইজ সাডেন হঠাৎ করে এবং র্যাপিডলি কী করছে, রাইজ করছে, সেটাকে বলা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন। অথবা একটা নর্মাল লিমিটের থেকে পপুলেশন সাইজ যখন ড্রাস্টিক্যালি গ্রোথ করছে, ঠিক আছে, তখনও তাকে পপুলেশন এক্সপ্লোশন বলা হচ্ছে। এই পপুলেশন এক্সপ্লোশন আমাদের কান্ট্রিতে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। সেটার কারণে হতে পারে অনেক মানুষজন বা অনেক যে মেল পার্সন ফিমেল পার্সন আছে যারা একদম মিডিল এজে চলে এসছে, তারা কি হচ্ছে, চাকরি পাচ্ছে না, চাকরি হারাচ্ছে, তারপর একটা ওভার ক্রাউডেড এরিয়া হয়ে যাচ্ছে, তারপরে আরও বিভিন্ন বিভিন্ন ধরনের প্রবলেম আসছে। ঠিক আছে, এই পপুলেশন এক্সপ্লোশনের জন্য ওয়াটার স্কারসিটি দেখা যেতে পারে, তারপর ফুডের যে একটা বিক্ষোভ সেটা দেখা যেতে পারে। ঠিক আছে, এবার সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করছি। প্রথম কি হতে পারে, আনএমপ্লয়মেন্ট। এটা তো স্বাভাবিকই, পপুলেশন এক্সপ্লোশন যত দিনকে দিন মানুষের পরিমাণ, জনসংখ্যা যত দিনকে দিন বেড়ে চলেছে, তত মানুষ কি হচ্ছে, একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে পৌঁছেছে, পড়াশোনার হার অনেক কমে যাচ্ছে, তারপরে তারা প্রথমত ভালো করে এডুকেবল বা লিটারেসি পাওয়ারটা তারা পাচ্ছে না, তার ফলে মোদ্দা কথা হচ্ছে তারা এক জায়গায় গিয়ে কী হয়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। আর যত আনএমপ্লয়মেন্ট মানে একটা বছরে যদি মানে 1 লাখই ধরো 1 লাখ মতো হচ্ছে আনএমপ্লয়মেন্ট থাকে, সেটা আবার তারা পরবর্তী যে বছর আছে সেই বছরে আবার অ্যাটেন্ড করছে পরীক্ষাগুলো, এবং আবার না পাওয়ার ফলে সেটা কী হচ্ছে, সেই জনসংখ্যা বা ভিড়ের পরিমাণটা বেড়েই চলেছে। ওই জন্য এখানে বলেছে আনএমপ্লয়মেন্ট। নিচে যাব, দাঁড়াও। এখানে বসছি কেউ? র্যাপিড পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া ক্যান আউটপেস জব ক্রিয়েশন, অর্থাৎ যত ইন্ডিয়াতে পপুলেশন গ্রোথ হচ্ছে তত একটা জবের একটা পেস থেকে যাচ্ছে, লিডিং টু হাই লেভেলস অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট। এরপরের পয়েন্ট, ওভার ক্রাউডেড সিটি হয়ে যাচ্ছে, যত পপুলেশন ইনক্রিজিং হচ্ছে তত সিটিস কী হচ্ছে, কনজেস্টেড হয়ে যাচ্ছে, কনজেস্টেড হওয়ার ফলে রোড কনজেস্টেড হচ্ছে, তারপর ট্রাফিক জ্যাম হচ্ছে, তারপর হচ্ছে ইনঅ্যাডিকুয়েট হাউসিং হচ্ছে, যার ফলে মানে কনজেস্টেড এরিয়া হয়ে যাওয়ার জন্য হাউসিং প্যাটার্ন ঠিকঠাক থাকছে না, ট্রাফিক কনজেশন হচ্ছে ইত্যাদি হয়ে চলেছে। তারপরে
প্রেশার অন রিসোর্সেস, অর্থাৎ যে রিসোর্সগুলো আছে, কী কী রিসোর্স থাকে, মানি, ম্যাটেরিয়ালস, ম্যান, যে এই ধরনের যে রিসোর্সগুলো রয়েছে, ফুড, ওয়াটার, ঠিক আছে, সেইগুলো কী হচ্ছে, প্রেশার পড়ছে, অর্থাৎ সেইগুলোর প্রতি যে ডিম্যান্ড সেটা বেড়ে চলেছে। পপুলেশন এক্সপ্লোশন লিডস টু ইনক্রিজ ডিম্যান্ড, ঠিক আছে, পপুলেশন এক্সপ্লোশন যে রিসোর্সের প্রতি যে ডিম্যান্ড সেটা বাড়িয়ে দিচ্ছে এবং তার ফলে এনভায়রনমেন্ট একটা স্ট্রেনের দিকে চলে যাচ্ছে, ঠেলে দিচ্ছে তাকে। ইললিটারেসি, এটা তো বললামই আগেই যে লিটারেসি হার কিন্তু অনেক কমে যাচ্ছে। এ রাইস ইন দ্য নাম্বার অফ স্কুল এজ চাইল্ড, স্কুলের চাইল্ড স্বভাবত যারা যত পপুলেশন বাড়ছে স্কুলের চাইল্ডের এজও বাড়ছে, তার ফলে কী হচ্ছে, এডুকেশন সিস্টেমে কিন্তু চাপ পড়ছে। লিডিং টু ওভার ক্রাউডেড ক্লাসরুম অ্যান্ড ডিক্লাইন ইন কোয়ালিটি অফ এডুকেশন, ক্লাসরুমে যত স্টুডেন্টের পরিমাণ বেড়ে চলেছে তত হয়তো আওয়াজ বেশি হতে পারে, বা টিচার্সের স্টুডেন্টসদের প্রতি যে একটা অ্যাক্টিভ ভাব ছিল বা পড়ানোর যে ক্লাসরুমটা যেরকম ছিল সেটা হতে পারছে না, যত কম স্টুডেন্টস হবে তত সেটা এফেক্ট হবে, তো তার ফলে কোয়ালিটি অফ এডুকেশনটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তার ফলে ইললিটারেট হচ্ছে সবাই। এরপর কি হতে পারে, ইনক্রিজড পোভার্টি, ঠিক আছে, মানে দারিদ্রতা বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ যত বাড়ছে দিনকে দিন তত কী হচ্ছে, পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে, তার ফলে হাউসিং প্যাটার্ন, যে হাউসের যে অ্যাকোমোডেশন ঠিকঠাক থাকছে না, সবাই যথাযথ স্থান পাচ্ছে না, রেলের আশেপাশে, তারপরে এখানে সেখানে সব ছড়িয়ে ছিটিয়ে থাকছে, আর তার ফলে দারিদ্রতাও বাড়ছে, অর্থাৎ তারা কি করছে, রিসোর্স যেগুলো আছে, তারপরে হচ্ছে ফুড, তারপরে ওয়াটার সাপ্লাই, তারপর হচ্ছে লাইট সাপ্লাই, এগুলো ঠিকঠাকভাবে পাচ্ছে না, কারণ তারা আনএমপ্লয়মেন্ট হয়ে পড়ছে, চাকরি পাচ্ছে না, কোনো কিছু করে খেতে পারছে না, তার ফলে কী হচ্ছে, দারিদ্রতা বেশি করে বেড়ে চলেছে। এরপরে দেখো ফুড ইনসিকিউরিটি, এই পয়েন্টগুলি কিন্তু ঘুরে ফিরে আসবে। মিটিং দ্য নিউট্রিশনাল নিডস অফ এ র্যাপিডলি গ্রোয়িং পপুলেশন বিকামস এ চ্যালেঞ্জ, পোটেনশিয়ালি লিডিং টু ফুড শর্টেজ অ্যান্ড ইনক্রিজড প্রাইসেস। যত এখন যা টেন্ডেন্সি হচ্ছে ইন্ডিয়াতে দিনকে দিন, কিছু কিছু জায়গা না থাকলেও বেশিরভাগ জায়গায় মেট্রোপলিটন সিটিগুলো আছে বা হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়াই বলো, বা এখন কিছু কিছু সমস্ত জায়গায় প্রায় এখন পঞ্চায়েত এলাকাতেও কিন্তু দিনের পর দিন প্রাইস বেড়ে চলেছে সমস্ত কিছুর। আর আনএমপ্লয়মেন্ট যদি এরকম হয়ে থাকে, কিছু অ্যাফোর্ড করার না থাকে, তাহলে তো দিনকে দিন কি হবে না, প্রাইস বেড়েই চলবে এবং তারা ফুড শর্টেজ হবে, ফুডের ইনসিকিউরিটি হয়ে পড়বে, তারা ঠিকঠাকভাবে অ্যাভেল করতেও পারবে না সেটা। এরপর ওয়াটার স্কারসিটি, অর্থাৎ জলের যে বিপর্যয় একটা সেটা দেখা দেবে। হায়ার পপুলেশন ডেন্সিটি বেড়ে গেলে সেটা কি করবে, ইন্টেন্সিফাই দ্য ডিম্যান্ড ফর ওয়াটারের ডিম্যান্ড বাড়িয়ে দেবে, লিডিং টু শর্টেজেস, তার ফলে কী হবে, যত ডিম্যান্ড বাড়বে অর্থাৎ জলের চাহিদা বেড়ে যাচ্ছে, জল খেতে পারছে না, অনেকে টিউবওয়েল পাচ্ছে না, সাপ্লাই ঠিকঠাক, মাটির তলা থেকে জল বেরোচ্ছে না, বা হয়তো এত পপুলেশন চাপ বেড়ে গেছে যে প্রতিনিয়ত যা জল খাওয়ার কথা সেগুলো খেতে পারছে না, সেটা কিন্তু শর্টেজ হতে পারে। পার্টিকুলারলি ইন রিজিয়নস অলরেডি ফেসিং আন্ডার স্ট্রেস, যেই রিজিয়নগুলো একদম প্রকোপে পড়ে থাকে, হয়তো একদম জনশূন্য, মানে একদম যেখানে জল পৌঁছায় না বা জলের স্কারসিটি চলে, সেখানে কিন্তু আরও বেশি করে এই প্রবলেমটা ফেস করতে হবে, দেখা যাবে। ডিপেন্ডেন্সি রেশিও ইমব্যালেন্স, অর্থাৎ ডিপেন্ডেন্ট রেশিওটা সেটা ইমব্যালেন্স যদি হয়ে থাকে। এ লার্জ প্রপোর্শন অফ ইয়াং and elderly individuals compared to the working age population can strain the economy, as a higher dependency ratio may reduce productivity and economic growth potential. তাহলে কি হচ্ছে, ইয়াং এবং এল্ডার ইন্ডিভিজুয়াল যে গ্রুপ থাকে, ঠিক আছে, ওয়ার্কিং এজ পপুলেশনের থেকে ওদের গ্রুপটা কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তার ফলে ডিপেন্ডেন্সি যে রেট বা ডিপেন্ডেন্সি রেশিওটা কী হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে আরও, মানে ইন্ডিপেন্ডেন্ট কি হতে পারছে না, হয়তো ওই এজ গ্রুপটা
একটা কান্ট্রিতে একটা এরিয়ার মধ্যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কোন এজ গ্রুপটা বললাম, যেটা ইয়াং আর এল্ডার, অর্থাৎ আমাদের যে বয়সী অ্যাডোলেসেন্ট যে এজ গ্রুপটা সেটা বেশি হয়ে যাচ্ছে যারা ওয়ার্কিং করছে তাদের থেকে। তার ফলে কী হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট রেটটা কিন্তু কমে যাচ্ছে, ডিপেন্ডেন্ট রেটটা বেড়ে যাচ্ছে। এটাও একটা মেজর প্রবলেম। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, দ্য ইনক্রিজড হিউম্যান অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ পপুলেশন গ্রোথ। তাহলে পপুলেশন যে গ্রোথ করছে তার সাথে হিউম্যানের অ্যাক্টিভিটি যে ইনক্রিজ করছে সেটা জড়িত রয়েছে। এটা কি কন্ট্রিবিউট করে টু ডিফরেস্টেশন, মানে মানুষের যে এতই এখন অ্যাক্টিভিটি লেভেল এমন জায়গায় নেমে এসছে যে ডিফরেস্টেশন পর্যন্ত তাদের করতে হচ্ছে, ঘরবাড়ি বানানোর জন্য, বা ওখানে কোনো ফার্মাসিস্ট বা মানে কোনো রকম বড় বড় যে কলকারখানাগুলো আছে সেগুলো গড়ে তোলার জন্য কী করতে হচ্ছে, ডিফরেস্টেশনও করতে হচ্ছে, পলিউশন ঘটাচ্ছে তার ফলে, অ্যান্ড হ্যাবিটেট ডিস্ট্রাকশন, জনবসতিটা কী হচ্ছে তার ফলে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। মানে একটা অরণ্য ছায়া এলাকা ছিল, অর্থাৎ একটা সেখানে কি ছিল, একটা জঙ্গল মহল ছিল বা জঙ্গল বসতি ছিল, কিন্তু সেটা নষ্ট হচ্ছে, নেগেটিভলি কী করছে, ইকোসিস্টেমের উপর ইম্প্যাক্ট পড়ছে। তাহলে মেন কথা হচ্ছে এখানে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। স্ট্রেন অন হেলথ কেয়ার সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেমের প্রতিও কিন্তু চাপ পড়ছে। এ লার্জার পপুলেশন রিকোয়ার্স মোর এক্সটেন্সিভ হেলথ কেয়ার সার্ভিস, যত পপুলেশন বেশি হবে তত কী হবে, হেলথ কেয়ার সার্ভিসের এক্সটেন্সিভ চাপ দরকার। পুটিং এ বার্ডেন অন হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্সেস, তাহলে হেলথ কেয়ার সিস্টেমের প্রতিও কিন্তু এই যত মানুষের পরিমাণ বাড়বে তত সেটা সিকনেস বা হারও বাড়তে থাকবে, তত সেটা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের কাছে যাবে এবং ইনফ্রাস্ট্রাকচার রিসোর্স যা আছে সেটা কিন্তু কুলোতে পারবে না, তার ফলে কী হবে, আরও মানুষ রোগের দিকে পৌঁছে যাবে। স্ট্রেন অন সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিসেও স্ট্রেন পড়বে, কারণ সার্ভিস তো এমনি পাওয়া যাচ্ছে না, তার ফলে পাবলিক সার্ভিস যেগুলো আছে, ওয়েলফেয়ার মানে মানব কল্যাণ যেগুলো আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার বা আরও যে ওয়েলফেয়ারগুলো আছে, স্যানিটেশন, এমার্জেন্সি সার্ভিস, সেইগুলো কিন্তু নেওয়ার জন্য তাদের ডিম্যান্ড করতে হবে, মানে তাদেরকে স্ট্রাগল করতে হবে, ঠিক আছে, কারণ একটা র্যাপিডলি এক্সপ্যান্ডিং পপুলেশন চলছে, তাহলে এই সার্ভিসগুলো যত পপুলেশন কম হবে তত তারা ভালো করে অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু তা না হলে পারবে না। এরপরে আর কী হতে পারে, সোশ্যাল টেনশন, একটা সামাজিক টেনশন আসতেই পারে, সমাজে আমার পজিশন কি, কেউ যদি আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে, তারপর কারো বিবাহ হচ্ছে না, ম্যারেজে প্রবলেম হচ্ছে, তাহলে তার তো একটা টেনশন থাকবেই সমাজের প্রতি যে আমি কেন জন্মগ্রহণ করলাম, আমি কী হিসেবে জন্মগ্রহণ করলাম। কম্পিটিশন ফর resources and opportunities can result in increased social tension leading to conflicts and unrest within the society, তাহলে যেটা বললাম সোসাইটিতে কনফ্লিক্ট হবে, একটা দ্বন্দ্ব লেগে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশনের কান্ট্রির ওপরে কী কী এফেক্ট পড়তে পারে। এবারে স্টেজ, কী কী স্টেজ রয়েছে ডেমোগ্রাফিক সাইকেলের, 4টে না 5টা স্টেজ দেখা যায়, ঠিক আছে। The history of world population since 1650 suggests that there is demographic cycle of 5 stages through which a nation pass, তাহলে 5টা স্টেজ রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর হচ্ছে ফিফথ। ফার্স্ট স্টেজে কী কী হচ্ছে, ফার্স্ট স্টেজটাকে দেখো বলে হাই স্টেশনারি ফেজ, ঠিক আছে, হাই স্টেশনারি ফেজ বলা হয় এটা, কারণ কী কারণে বলা হচ্ছে, কারণ এখানে ডেমোগ্রাফিক ট্রেন্ডটা হচ্ছে হাই স্টেবিলিটি ইন পপুলেশন, সবচেয়ে পপুলেশনে বেশি স্টেবিলিটি এই স্টেজে পাওয়া যায়। এর ডেসক্রিপশন কি, ক্যারেক্টারাইজড বাই, এখানে বার্থ রেট হাই থাকে আর ডেথ রেটও হাই থাকে, মানে দুটোই হাই থাকছে বলে কি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, ওই জন্য সবচেয়ে বেশি স্টেবিলিটি কিন্তু ফার্স্ট স্টেজেই পাওয়া যায়, আর এই কারণেই কিন্তু একে হাই স্টেশনারি ফেজ বলা হয়ে থাকে। সো হাই ন্যাটালিটি অ্যান্ড হাই মরবিডিটি মর্টালিটি নিউট্রালাইজ ইচ আদার, ঠিক আছে, একে অপরকে মানে যত পরিমাণে জন্মগ্রহণ করছে উচ্চ হারে তত পরিমাণে উচ্চ হারে মারা যাচ্ছে, তাহলে ওই জন্য পপুলেশনটা স্টেবল থাকছে। যেমন বলছে ইন্ডিয়া 1920 সালে এই স্টেজে ছিল। সেকেন্ড স্টেজ কি, সেকেন্ড স্টেজটাকে বলছে আর্লি এক্সপ্যান্ডিং, মানে আস্তে আস্তে কী করতে চলেছে, এক্সপ্যান্ড করতে চলেছে সেকেন্ড স্টেজে। এর ডেমোগ্রাফিক ট্রেন্ডটা ইনিশিয়াল ইনক্রিজ ইন পপুলেশন, যেটা বললাম আর্লি এক্সপ্যান্ডিং, আস্তে আস্তে ইনক্রিজ করছে। এরপরে ডেসক্রিপশন কী হবে এর ডেথ রেটটা কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকবে,
আর বার্থ রেটটা কী হবে, আনচেঞ্জ থাকবে। অর্থাৎ বার্থ রেট ধরো কোনো একটা এরিয়াতে কোনো একটা পপুলেশনের বার্থ রেট ছিল 100, সাপোজ ধরে রাখি আগে, তো বার্থ রেটটা আনচেঞ্জ যদি থাকে অর্থাৎ চেঞ্জ হবে না, কিন্তু ডেথ রেট যত ছিল, ডেথ রেট হয়তো 100ই ছিল কিন্তু সেটা ডিক্লাইন করতে চলেছে, ঠিক আছে, তাহলে সেটা আর্লি এক্সপ্যান্ডিং, অর্থাৎ বার্থ রেট সেমই আছে, তাহলে এক্সপ্যান্ড করতে শুরু করেছে আস্তে আস্তে। সেই বার্থ রেট হ্যাভ ইনক্রিজড ইন সাম কান্ট্রিজ অফ সাউথ আফ্রিকা অ্যান্ড এশিয়া। তাহলে কোন কোন কান্ট্রিতে, সাউথ আফ্রিকাতে এবং এশিয়াতে ইমপ্রুভ করতে চলেছে আস্তে আস্তে হেলথ কন্ডিশন অ্যান্ড শর্টেনিং পিরিয়ডস অফ ব্রেস্ট ফিডিং। যেমন বলছে মেনি কান্ট্রিজ অফ সাউথ এশিয়ান আফ্রিকা, সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা এর বিভিন্ন কান্ট্রি কিন্তু এই যে সেকেন্ড স্টেজ মানে আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ এর মধ্যে দিয়ে কিন্তু কী করছে, বিলং করছে বা কন্টিনিউ হচ্ছে। থার্ড স্টেজটাকে কি বলা হচ্ছে না, থার্ড স্টেজটাকে লেট এক্সপ্যান্ডিং মানে পরে পরে এক্সপ্যান্ড হচ্ছে। ডেমোগ্রাফিক ট্রেন্ডটা কীরকম, কন্টিনিউ ইনক্রিজ ইন পপুলেশন, আসতে মানে কন্টিনিউয়াসলি, ওটা কিন্তু আর্লি রাইজিং হচ্ছিল, আর্লি এক্সপ্যান্ডিং হচ্ছিল, এটা কন্টিনিউ এক্সপ্যান্ড করতেই থাকবে। এর ডেসক্রিপশন কী হবে না, ডেথ রেট ডিক্লাইনই করবে কিন্তু বার্থ রেটটাও আস্তে আস্তে ডিক্লাইন করবে, ঠিক আছে, ওই জন্য মানে আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে, সেটা লেট এক্সপ্যান্ড করবে, তাড়াতাড়ি এক্সপ্যান্ড করবে না। দ্য পপুলেশন কন্টিনিউয়াস টু গ্রো, পপুলেশন কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকবে, কেন গ্রো করবে, ডেথ রেটটা তো যেমন কমছিল, ডিক্লাইন করছিল, কমছিল, এবার বার্থ রেটটা আস্তে আস্তে টেন্স টু ফল, আস্তে আস্তে ফল করছে, ওই জন্য কী হচ্ছে, বার্থ রেটটা ডেথ রেটটাকে কিন্তু এক্সিড করে আছে, মানে পার করেই আছে, বেশি হয়েই আছে, ওই জন্য কিন্তু পপুলেশনটা এখানেও কী হবে, আস্তে আস্তে ইনক্রিজই করবে। এক্সাম্পল হচ্ছে ইন ডেভেলপিং কান্ট্রিজ, লাইক ডেভেলপিং কান্ট্রি যেমন সিঙ্গাপুর, চায়না, তারপর ইন্ডিয়া, এই যে স্টেজগুলো, এই যে কান্ট্রিগুলো, এরা কিন্তু এই থার্ড স্টেজের মধ্যে দিয়ে বিলং করে। এবারে ফোর্থ স্টেজকে কি কোন ফোর্থ স্টেজটাকে কী বলা হচ্ছে না, লো স্টেশনারি, ঠিক আছে। লো স্টেশনারি কেন বলা হবে দেখো, সেটা বুঝতে পারবে না। এখানে স্টেবিলিটি ইন পপুলেশন, হাই স্টেবিলিটি ছিল ফার্স্ট স্টেজে, এখানে স্টেবিলিটি আছে, নেই তা নয়। ডিসক্রিপশন কী হবে, এখানে বার্থ রেট আর ডেথ রেট কিন্তু দুটোই লো হবে, ক্যারেক্টারাইজ বাই এ লো। হাই স্টেশনারি বা হাই স্টেবিলিটিতে কী ছিল, দুটোই হাই ছিল, আর এটা লো স্টেবিলিটি বলতে পারো বা স্টেবল বলতে পারো, এটাতে লো বার্থ রেট হবে আর লো ডেথ রেট হবে, উইথ রেজাল্ট দ্যাট দ্য পপুলেশন বিকাম স্টেশনারি, এটাও স্টেশনারি আছে কিন্তু স্টেবিলিটি, হাই স্টেবিলিটি নয়। মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, কোন কোন কান্ট্রিগুলো, ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিগুলো কিন্তু এই স্টেজের মধ্যে দিয়ে যায়, যেমন হচ্ছে কি বলছে, ডেভেলপড কান্ট্রিজ যেমন অস্ট্রিয়া, ইউকে, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক, সুইডেন, বেলজিয়াম, এরা কিন্তু এই ফোর্থ স্টেজের মধ্য দিয়ে বিলং করে। আর লাস্ট অফ অল হচ্ছে ফিফথ স্টেজে কী হচ্ছে দেখো, এটাকে বলছে ডিক্লাইন কেন না দেখো, বুঝতেই পারবে, ফল ইন পপুলেশন ট্রেন্ডসটা। আর ডিসক্রিপশন ডিক্লাইনিং কেন হবে, ডিক্লাইন কখন হবে, যখন ডেথ রেট বেশি হচ্ছে বার্থ রেটের থেকে, তাহলে এই স্টেজে ঠিক তাই হয়, ডিক্লাইন বিকজ বার্থ রেট ইজ লোয়ার দ্যান ডেথ রেটটা কিন্তু বার্থ রেটের থেকে বেশি হবে, বার্থ রেটটা কম হবে, ওই জন্য পপুলেশন ডিক্লাইন করবে। দিস ইজ বিকজ অফ হাই মর্টালিটি, বেশি মর্টালিটি রেট বেশি হয়ে যায় আর ন্যাটালিটি রেট কম হয়ে যায়। মর্টালিটি কী IMR, MMR আর হচ্ছে CMR, এইগুলো কিন্তু বেশি হয়ে যায়, ওই জন্য এটা 5 নাম্বার স্টেজে গিয়ে ডিক্লাইনিং হয়ে যায়। যেমন বলছে হাঙ্গারি আর জার্মানি কিন্তু এই স্টেজের মধ্যে রয়েছে। তাহলে 5টা স্টেজ ক্লিয়ার হলো, না ক্লিয়ার হলে আবার বলবে। 5টা স্টেজে ফার্স্ট স্টেজ হচ্ছে হাই স্টেবিলিটি ছিল, সেকেন্ড স্টেজ আর্লি এক্সপ্যান্ডিং, থার্ড স্টেজ হচ্ছে লেট এক্সপ্যান্ডিং, ফোর্থ স্টেজ হচ্ছে কী ছিল, লো স্টেবিলিটি ছিল, আর ফিফথ স্টেজ হচ্ছে ডিক্লাইনিং। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।